মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে শাহানা পারভিন বলেন, জানিস মা, মেয়েদের জীবনের নির্দিষ্ট কোনো পরিচয় নেই। বিয়ের আগে বাপের ইচ্ছে নাম নিয়ে চলে, বিয়ের পর স্বামীর ইচ্ছে নামে চলে। এই সমাজে চলতে গেলে পুরুষ মানুষের নাম ধরে রাখতে হয়, তা না হলে যে মানুষ মূল্য দেয় না। মায়ের কথার বিপরীতে মোহনা বলে, আমার তো বাবা নেই, তাও কেন তার নাম নিয়ে থাকবো? সে তো আমাদের ছেড়ে আরেক বিয়ে করেছে, সুন্দরী মেয়ে পেয়ে আমাদের ছেড়ে দিল, একবারও আমার কথা ভাবলো না। মেয়ের মুখের দিকে তাকিয়ে চোখের পানি মুছল শাহানা পারভিন। তাদের তালাক হয়েছে, কিন্তু সন্তান তো তার বংশের। এটাই যে নিয়ম নীতি। সন্তান মায়ের কাছে থাকুক আর বাপের কাছে, এটা যাই আসে না। আসল কথা সন্তান কোন বংশের। মোহনা যখন তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে, একদিন তার বাবা মোহন সর্দার বউ নিয়ে বাড়িতে ঢোকে। মোহনার মা শাহানা পারভিন যেন অবাক নয়নে চেয়েছিলেন, স্বামীর দিকে না, তাকিয়েছিলেন তার আদরের কন্যা মোহনার দিকে। মোহনাও তখন স্কুল থেকে এসে বসেছে মাত্র। শাহানা পারভিন জিজ্ঞাসা করেছিলেন, কেন করলেন এই বিয়েটা আপনি? মেয়ের কথা কি একটি বারের জন্যও ভাবলেন না? উত্তরে মোহনার বাবা মোহন সর্দার বলে, একে তো তুমি দেখতে কালো, তার উপর জন্ম দিয়েছো এক কন্যা সন্তান। কি লাভ হবে এই কন্যা দিয়ে আমার? কন্যা সন্তান হয়েছে তো কি হয়েছে? ওর এই মায়াভরা মুখটি কি আপনাকে একটুও নরম করতে পারলো না? শোনো মোহনার মা, তোমাকে আমার এমনিতেও ভালো লাগতো না। তুমি এই যুগের শিক্ষিত ব্যক্তি বলে বাবা তোমার সাথে আমার বিয়ে দেয়। তাছাড়া তোমার বাবা আমাদের একটু সাহায্য করে, তার প্রতিদান হিসেবে তুমি এই বাড়ির বউ হয়েছো। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। এমনিতেও গ্রামের মেয়ে, তার উপরে কালো, আবার জন্ম দিয়েছে এক মেয়ে সন্তান। এই সোনালি দেখতেও রূপবতী, আবার শহরের মেয়ে। ওকে আগে কবিরাজ দেখাইছি, উনি বলেছে আমাদের এবার ছেলে সন্তান হবে। শাহানা পারভিন চোখের পানি মুছে তাচ্ছিল্য সুরে বলে ওঠে। শাহানা পারভিন চোখের পানি মুছে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, ভাগ্যিস আমি গ্রামের মেয়ে, তা না হলে হয়তো আপনাদের মতো অশিক্ষিত মানুষদের মতো আমিও কিছু ভণ্ড কবিরাজ ও পীরের ভক্ত হতাম। পাশ করে শাহানা পারভিনের গালে এক থাপ্পড় বসিয়ে দেন মোহন সর্দার। রাগ দেখিয়ে গলা উঁচু করে বলে, কত বড় সাহস তোর, আমাকে অশিক্ষিত বলিস? তোকে আমি আজই তালাক দিব। এক তালাক, দুই তালাক, তিন তালাক। বলতে না বলতেই মোহন সর্দারের গালেও একটি থাপ্পড় পড়ে। থাপ্পড়টি দিয়েছে মোহন সর্দারের বড় ভাই মাহমুদ সর্দার। ভাইয়ের উপর ক্ষোভ নিয়ে বলে, বাহ ভাই বাহ, বাবা মারা যাওয়ার সাথে সাথে নিজের রং পাল্টে ফেলেছিস। এই শাহানার বাবা না থাকলে আজ আমরা পথের ফকির হয়ে থাকতাম। ভুলে যাস না, এই শাহানার বাবার টাকায় আমাদের ব্যবসা সাফল্য হয়েছে। আর তুই কিনা গ্রামের মেয়ে কালো বলে খোঁচা দিচ্ছিস। শুধু তাই না, পবিত্র কন্যা সন্তান বলে তাকে নিয়ে আজ অহংকার করছিস। মেয়ে তো তোর রক্তের, কি করে পারলি আজ প্রভাবশালী হয়ে নিজের সন্তানকে ঠকাতে? একবারও কি পিতৃত্বের মায়া জেগে ওঠেনি? তোমার ঘরে ছেলে আছে বলে তো বুঝতে পারছো না, ছেলে না হলে কত জ্বালা। তুমি তো নিজের সম্পত্তির পরিমাণ ঠিকই বেশি বেশি নিয়ে ভোগ করবে। আমার দিকটাও আমাকে বুঝতে দাও। নিজের 16 আনা পূরণ হয়েছে বলে স্বার্থপরের মতো কথা বলতেছো না। অনেক হলো মাহমুদ সর্দার। মাহমুদ সর্দারের পরিবার আগে প্রভাবশালী ছিল। সর্দার পরিবারের পারিবারিক ব্যবসা আছে, যেটাতে মাহমুদ সরকার ইন্টারেস্টেড ছিলেন না, তিনি রাজনীতি করতেন। মাহমুদ সর্দারের বাবাও মোহন সর্দার ব্যবসা দেখতেন। মাঝখানে ব্যবসা বাণিজ্য বিভিন্ন লস হতে থাকে। মাহমুদ সর্দারের বউ হিসেবে মিসেস মালিনী তার পরিবার থেকে অনেক সাহায্য করে, কিন্তু তারপরও সমস্যার সমাধান হয় না। অবশেষে শাহানা পারভিনের বাবা তার ব্যবসার অর্ধেক টাকা ও ঢাকায় কিছু জমির অংশ মোহন সর্দারের নামে করে দেন। বিনিময়ে ভালো বংশ দেখে শাহানা পারভিনকে বিয়ে দেন। শাহানা পারভিন অনেক নিজের বুদ্ধি নিয়ে স্বামীর ব্যবসায় উন্নতি করিয়ে দেন। মাহমুদ সরকারের ছেলে এখন দেশের বাইরে মিসেস মালিনীর ভাইয়ের কাছে গেছে, ওখানে পড়াশোনা করছে। মাহমুদ সর্দার কখনো ভাই ভাই ভেদাভেদ দেখেন না, উল্টে বাবা মারা যাওয়াতে ব্যবসা তার নামেই করে দিয়েছে। আজ সেই ভাই তাকে এত বড় কথা শোনালো। মাহমুদ সর্দার সাথে সাথে বলে ওঠে, আমি স্বার্থপর? আর তুই যে মেয়ে বউয়ের কথা না ভেবে আর এক বিয়ে করলি, তাও কিনা নিজের স্বার্থের কথা ভেবে, তার কি হবে? নিজের সুখ পেতে আমি এই বিয়ে করেছি। সুন্দরী বউ কে না চায়? ওরকম কালো গ্রাম্য মেয়ে দিয়ে আমি কি করব? কালো আর গ্রাম্য দেখলি, কিন্তু শিক্ষিত আর উচ্চ বংশ এটা দেখলি না? আজ তুই এই নারীকে 3 তালাক দিয়ে বাঁধন ছাড়া করেছিস। একদিন বুঝবি জীবনের কি কি হারিয়ে ফেলেছিস তুই।
এসব নাটক সিনেমার কথা শুনতে আগ্রহী নই। বলেই নতুন বউ নিয়ে চলে গেল ঘরে। মাহমুদ সর্দার শাহানা পারভিনের মাথায় হাত দিয়ে বলে, বোন আমার, তোমার এই ভাইকে ক্ষমা করে দিও। এই অপদার্থ ভাই তোমার কোনো উপকার করতে পারেনি। বলেই কান্না করতে লাগলেন। শাহানা পারভিন বিয়ে করে এসে স্বামী ও শাশুড়ির অত্যাচার সহ্য করতে ফেলছেন না, কিন্তু এই বাড়ির প্রতিটি মানুষ তাকে আপন করে নিয়েছে। মাহমুদ সর্দার ও তার বউ মালিনী শাহানা পারভিনকে বোনের মতো করে স্নেহ করতেন। ওই দিন শাহানা পারভিন মোহনাকে নিয়ে চলে আসে নিজের গ্রামে। থাকবেন না আর এই বাড়িতে। গ্রামে আসার কয়েকদিন পরই তালাকের কাগজ পাঠান মোহন সর্দার। তালাক দেন একে অপরকে। মোহনা সেদিন থেকে মাকে কান্না করতে দেখেছে। বাবার প্রতি জন্ম নিয়েছে তার ঘৃণা। ওই দিনের পর মোহনাকে গ্রামের স্কুলে ভর্তি করানো হয়। মোহনার যাবতীয় খরচ খরচা শাহানা পারভিন ও তার বাবা চালান। মোহনার নানুর একটি গার্মেন্টস আছে, ওখানে এখন কাজ করে শাহানা পারভিন। নানুর করা গার্মেন্টস এখন মোহনার মা দেখাশোনা করে। এভাবেই দুই ছেলে চলে যায় মোহনার। আজ মোহনার স্কুলে ফর্ম ফিল আপ করতে হবে পঞ্চম শ্রেণীর পরীক্ষার জন্য। এই 2 বছর শাহানা পারভিন ফর্ম ফিল আপ করতেন, কিন্তু আজ মোহনা শাহানা পারভিনকে সারপ্রাইজ দিতে চেয়েছিল যে সে বড় হয়েছে, নিজের যোগ্যতায় ফর্ম ফিল আপ করেছে। কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে উল্টে স্কুল থেকে নালিশ আসে শাহানা পারভিনের কাছে। স্কুলে গিয়ে জানতে পারে নাম লেখা নিয়ে তর্ক হয়েছিল বন্ধু বান্ধবীদের সাথে। শাহানা পারভিনের আইডি কার্ড অনুসারে মোহনা তার নাম শাহানা পারভিন লিখেছে। বাবার নামের জায়গায় মোহন সর্দার দিতে হয়েছে, আর নিজের নাম দিয়েছিল মোহনা শেখ। মোহনার নানা বাড়ির সবাই শেখ বংশের, তাই ফর্মে মোহনা শেখ দিয়েছিল। এটা বান্ধবীরা মিলে দেখে বলে ওঠে, সন্তানদের বাবার নামের সাথে নাম দিতে হয়। তোমার নাম মোহনা শেখ না, মোহনা সর্দার হবে। আমার নাম মোহনা সর্দার দিব না। বাবা নেই, তাহলে বাবার নাম ফর্মে দিয়েছো কেন? চুপ করে থাকে মোহনা। খুব কষ্ট লাগে তার। বাবা বেঁচে আছে, তাও কিনা কি বাবা নেই। যে বাবা তাকে ছেড়ে দিয়েছে তার নাম কিনা সার্টিফিকেটে দিতে হচ্ছে। মোহনার আর এক বন্ধু টিটকিরি মেরে বলে, বাবার নামে নিজের নাম রাখবে না, আবার বাবার নামের জায়গায় তো ঠিকই তার নাম দিতে হবে। বলেই সবাই হাসাহাসি করে। সহ্য হয় না মোহনার। সাথে সাথে চিল্লিয়ে ওঠে সে। ক্লাসে ম্যাম ছিলেন, সবার ফর্ম দেখা নিয়ে ব্যস্ত তিনি। মোহনার চিল্লানো শুনে মোহনার বেঞ্চে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মোহনার বন্ধু বান্ধবীরা বলেন, ম্যাম, মোহনার নাম ঠিকভাবে লিখছে না, আবার আমাদের সাথে চিল্লাচিল্লি করতে থাকে। ম্যাম মোহনার ফর্ম ফিল আপ দেখে বলে, মোহনা, তুমি এখানে ভুল নাম দিয়েছো। তোমার মা এতদিন এখানে মোহনা সর্দার লিখতো। তোমার জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে চলতে হবে তো। সার্টিফিকেট আলাদা হলে তোমার সমস্যা হবে। মোহনা কান্না করে দেয় সেখানে। সে কিছুতেই এই নাম নিয়ে চলবে না। বাবা নেই, তাও বাবার নাম ব্যবহার করতে হয়। আবার এখন সেই বাবার টাইটেল কিছুতেই নিবে না, এই টাইটেল বলেই কান্না করে। শাহানা পারভিন এই কথাগুলো শুনে কষ্ট পায়, কিন্তু কিছু না বলে নিজের মতো করে ফর্ম পূরণ করে মোহনাকে নিয়ে বাসায় আসে। তারপর মোহনাকে কোলে নিয়ে ওগুলো বোঝাতে লাগলেন। মোহনা তারপর থেকে জেদ শুরু করে যে তার নাম তার ইচ্ছেতে রাখবে। অনেক কান্নাকাটির পর শাহানা পারভিন রাজি হলেন মোহনার নাম পাল্টাতে। মোহনার ইচ্ছেতে দেওয়া হলো মোহনার নতুন নাম মেহেরুন জাহান মায়া। পৌরসভায় অনেক দৌড়াদৌড়ি করে মায়ার জন্ম নিবন্ধনের নাম পাল্টাতে হয়, সাথে স্কুলের পেপারগুলো তো আছেই। এতে অবশ্য শাহানা পারভিন নিজেও খুশি হয়েছেন। যে লোক তাদের ছেড়ে চলে গেছে তাকে নিয়ে পরিচয় না রাখাই ভালো। এরপর থেকে মায়ার সব জায়গায় নাম থাকে মেহেরুন জাহান মায়া। মায়ার এখন একটাই স্বপ্ন, ইচ্ছে নিজে প্রতিষ্ঠিত হয়ে তার বাবার সামনে দাঁড়াবে। কালো মাকে নিয়ে অহংকার করবে ওই বাবা নামক বিশ্বাসঘাতকের কাছ থেকে। 12 বছর বয়সী মায়া মনে মনে জেদ রেখে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। নিজেকে এতিমখানায় প্রতিষ্ঠিত করতে চায়, যাতে মোহন সর্দার বুঝতে পারে যে মেয়েরাও কম না। ছেলের জন্য সে বউ ও মেয়েকে ত্যায্য করেছে। একদিন এই মেয়েকেই সে চাইবে, ভিক্ষা করতে আসবে এই কালো বউয়ের সামনে। এটাই মায়ার ইচ্ছে। 15 বছর পর চারপাশে লোকজনেরা হই হুল্লোড়। বিভিন্ন ধরনের বাজি ও বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে পুরো এলাকা জুড়ে। গলিতে গলিতে মানুষ ঢাকঢোল পিটিয়ে মাইকিং করে যাচ্ছে। তাদের খুশির যেন শেষ নেই।
প্রত্যেক বছর এই দিনটি তাদের আনন্দের দিন হবে নাই বা কেন। আজ যে মিনিস্টার শাহমীর রাজের জন্মদিন। সর্দার বাড়ির বড় ছেলে শাহমীর রাজ মাহমুদ সরকারের একমাত্র বড় ছেলে। দীর্ঘ 15 বছর বিদেশে পড়াশোনা করার পর দেশে এসে রাজনীতিতে যোগ দেয়। মাহমুদ সরদারের স্ত্রী মালিনী ছেলেকে তার নিজের ভাইয়ের সাথে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। শাহমীর রাজের যখন 13 বছর বয়স তখন সে মামার সাথে চলে যায় লন্ডনে। তখন অবশ্য মায়ের বয়স মাত্র 2 ছিল। এই জন্য মায়া ও রাজ দুজনের কেউ কাউকে চেনে না। রাজের নানা ভাই নেতা ছিলেন। সেই গল্পগুলো মামার থেকে শুনে তারও এক আলাদা নেশা লেগে যায়। বিশেষ করে নানা ভাইয়ের রাজনীতিতে থাকাকালীন কিছু ছবি দেখে তার কাছে খুব হ্যান্ডসাম লাগে। শুধু কি নানা ভাই রাজের বাবা মাহমুদ সর্দার নিজেও একজন সৎ রাজনীতিবিদ ছিলেন। সততার সঙ্গে চলতে পছন্দ করেন তিনি। নানা ভাইয়েরও বাবার সততার কথা শুনে রাজেরও ইচ্ছে হয় তাদের মতো দেশের মানুষের জন্য ভালো কিছু করবে। তার নেতৃত্ব যেন সফলতা পায় সেই চেষ্টা তার। তাই মন্ত্রী হওয়ার জন্য যা যা করা লাগে সে তাই করতে থাকে। অবশেষে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে। তার পাশাপাশি রাজ বিভিন্ন প্রশিক্ষণ শিখে আসে, কিভাবে ফাইট করতে হয়, নিজেকে ফিট রাখতে হয় ও শত্রুর সাথে কিভাবে মোকাবিলা করতে হয়। রাজের খুব খারাপ লাগে শাহানা পারভিনের জন্য। ছোট মা বলে খুব আদর করত শাহানা পারভিনকে। এই জন্য মোহন সর্দারের উপর আলাদা ক্ষোভ তৈরি হয় রাজের মনে, কিন্তু এটা প্রকাশ করে না। লন্ডন থেকে এসে নিজের মতো করে সবকিছু গোছাতে লাগে রাজ। তারপর নাম দেয় রাজনীতিতে। বাংলাদেশে এসে অনেক খাটাখাটনি করে বাবা রাজ সে সকলের ভোটের দ্বারা মিনিস্টার হয়েছে। শাহমীর রাজকে সবাই যেমন ভয় পায় ঠিক তেমন ভালোবাসে। আজ পুরো দরজার পরিবার মিলে মাজারের দিকে যাবে। লোকদের খাওয়ানোর তোড়জোড় শুরু করে। এমনটা হঠাৎ করেই ঠিক করা হয়। সরকার বাড়ির কাছের এই মাজার, আর মাজারের পাশে অনাথ আশ্রম। রাজপ্রাসাদে সবাই যায়, রাজবাদে সবাই যায় মাজারে খাবার ও কিছু বস্ত্র নিয়ে। সর্দার বাড়ির এটি পুরনো নিয়ম কানুন। কোনো কিছু হলেই মাজারে এসে মানত করা। আরও কিছু অন্ধভক্ত তো আছেই, কিন্তু মাহমুদ সর্দার এগুলো মানেন না। তার মতো সততা ও নিষ্ঠা নিয়ে ইসলামিক মন মানসিকতা আসল, কিন্তু বউ ও পরিবারের জন্য তাকেও আসতে হয়। সন্তানগুলো মন মানসিকতার দিক থেকে মাহমুদ সর্দারের মতো হয়েছে। মোহন সর্দার ও মিসেস সোনালীর 2 সন্তান, ছেলে রুদ্র ও মেয়ে মিলি। এরা 4 জনেই একরকম সৌন্দর্যের প্রতীক নিয়ে পড়ে থাকা ও নিজেদের দাপট দেখিয়ে চলা। কেউ কারো থেকে কম না। তবে রুদ্র ও মিলি এই মাজারে ইন্টারেস্টেড না। তারা তো সারাদিন ডিজে পার্টি ও ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্যস্ত থাকে। মাজারে আসার ইচ্ছেটা মিসেস মালিনীর। মাহমুদ সর্দারের মা ভিড় রক্ত প্রকাশ করেন। মাজারে আসার ইচ্ছেটা মিসেস মালিনীর। মাহমুদ সর্দারের মা পীর ভক্ত ছিলেন। তিনিও শ্বশুর শাশুড়ির থেকে ওসবের ভক্ত হয়েছিলেন। তিনি মিসেস মালিনীকে এগুলো শেখান। পরপর এভাবে চলার জন্যে তাদের মনে এখন মাজারের প্রতি আলাদা টান এসে গেছে। আগেকার মানুষ এগুলোই বেশি বিশ্বাস করতেন। মোহন সর্দার ও মিসেস সোনালী তো পারলে মাজারেই তাদের একটি বাংলো বাড়ি করে রাখবেন, এতটা ভক্ত তারা। এদের ইচ্ছে হয়েছে রাজের জন্মদিনে মাজারে এসে দান করবে ও মানত করবে, যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারে। অবশেষে রাজবাড়ে বাড়ির সবাই মিলে হাজির হয় মাজারে। রাজ আছে নিজের কর্মে। মাজারে এসে সবাই দেখতে রাস্তাটি পায় ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। তার পাশ দিয়ে কিনে বেয়ে বসে আছে কিছু পথশিশু। তাদের সামনে দেওয়া হচ্ছে অন টাইম প্লেট ও গ্লাস। তাদের মুখে ঝুলছে হাসির ঝলক। মাহমুদ সর্দার খুশি হন। তিনি মনে করেন রুদ্র এই কাজ করেছে, কিন্তু মোহন সর্দার নাক সিটকায়, বলে, হোয়াট ননসেন্স, এগুলো এখানে কেন? আসলে এখানে যেসব পথশিশু তাদের বেশিরভাগ বাচ্চাদের কাপড় চোপড় ছেঁড়া তো ছিলই, সাথে ছিল গায়ে খাঁচ কাটা দাগ, শীতকালে ফেটে যাওয়া পায়ের গোড়ালি ও ঠোঁট, নাক দিয়ে বের হওয়া সর্দি মুছতে থাকে নিজস্ব ছোট কাপড় দিয়ে। অনেকের হাত কাটা, আবার অনেকের হাত নেই, পা দিয়ে প্লেট নাড়াচাড়া করছে। মাহমুদ সর্দার, মিসেস মালিনী ও হিয়া দিয়ে বাগতে বাকি সবার কাছে ঘৃণা লাগে। মোহন সর্দারের তিক্ত অনুভূতি দেখে মাহমুদ সর্দার বলে, এমন করছিস কেন ভাই? আমাদের রুদ্র তো খুব মহৎ কাজ করেছে। তোদের মানত পূরণ হবে, আবার এখানে কিছু পথ শিশুদের খাওয়ানো হবে।
মাহমুদ সর্দারের কথা শুনে অবাক ও ক্ষিপ্ত নয়নে রুদ্রের দিকে তাকালেন। মোহন সর্দার সাথে সাথে রুদ্র বলে ওঠে। ছেলেকে রাগ দেখিয়ে মোহন সর্দার বলে, বাবার আদেশ পেয়ে রুদ্র কথা বলতে যায় মাচার কর্মীর সাথে। কি বলছিস সব বড় আব্বু? আমি তো কাউকে এখানে আসতে বলিনি। আমি তোরও কল করে বলেছি যে আমরা 5 মিনিটে এখানে আসব। সবকিছু যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। ভিড় যা আছে সব যেন একদম তাড়িয়ে দেওয়া হয়। সিকিউরিটি পাঠানো হয়েছিল তো। ছেলেকে রাগ দেখিয়ে মোহন সর্দার বলে, তোমার সিকিউরিটি গুলো তোমার মতো অকর্মা। কোথায় এখন তারা? যাও তাড়াতাড়ি মাজারের কর্মীর সাথে কথা বলো, এদের দূর করতে বলো। বাবার আদেশ পেয়ে রুদ্র কথা বলতে যায় মাচার কর্মীর সাথে। মাহমুদ সরকার বাধা দিতে চায় কিন্তু পরিবারের জন্য চুপ থাকে। রুদ্র মাচার কর্মীকে বলে, এখানে এরা কেন? আমি তো ফোন দিয়ে বলছিলাম যে পুরো মাজার একদম ফাঁকা রাখতে। সর্দার বাড়ির লোকজন আসবে, মিনিস্টার শাহমীর রাজের পরিবার আসবে, জেনেও এখানে এই অবস্থা কেন? মাজারের কর্মী ভয় পেয়ে যায়। সরকার কর্তৃক ভাবে এখানে তার কাজ করতে হয়। এখন শাহমীর রাজ হলেন একজন মন্ত্রী যে সরকারের অধীনে আছে। ভয়তে কেঁপে ওঠে। মজার কর্মী বলে ওঠে, আসলে এই ঢাকা শহরের নামকরা ব্যবসায়ী রাজ 3 নম্বর ফ্যাক্টরির উদ্ভাবন। এর সাথে তিনি ঢাকায় অনেক বড় বাড়ি করেছেন। তার একটা ইচ্ছা, মিলাদ দেওয়ার সময় পথ শিশুদের খাওয়ানো। উনি প্রায় সময় এসে কবর জিয়ারত করে যান। খুব প্রভাবশালী তিনিও, অনেক আগে থেকেই কন্ট্যাক্ট করে রেখেছিল এখানে আসবে আজকের দিনে। আপনারা তো হঠাৎ করেই কল দিয়ে চলে এসেছেন। তাকেও আমি কল দিয়েছি, আসছে খুব তাড়াতাড়ি। রুদ্র তেজ দেখিয়ে বলে, আগে বলিনি তো কি হয়েছে? আজকে তো বলেছি। আর আমরা কারা জানো তো? শাহমীর রাজ্যে এখন বর্তমান মিনিস্টার, তার পরিবারের লোকজন আমরা। কিন্তু আপনারা আসার কিছুক্ষণ আগেই আমাদের ফোন দিয়ে বলেছিলেন, তাও আবার নিজেদের মতো করে বলে ফোন কেটে দেন। আয়াত খামছে বলে লোকটি। মাহমুদ সর্দার তাকান ভাইয়ের ছেলের দিকে। ছেলেটা ভাইয়ের মতো ঘাড় তেরা, মন মানসিকতা একদম নিম্নমানের। কাউকে সম্মান দেওয়া বা ভালোবাসা এসবে তারা নেই। কিসে লাভ হবে এটাই দেখে এত বেশি বুঝতে চেয়ে পস্তাতে হচ্ছে এখন। মান সম্মানের ভয়েতে চুপ থাকেন মাহমুদ সর্দার। হঠাৎ মিলি বলে ওঠে, ওয়েট ব্রো, আমি রাজ ভাইকে কল দিচ্ছি। বলেই কল দেয় রাজকে। রাজের সাথে কথা বলা শেষ করে মিলি। রুদ্র বলে, বিদ্র আসুক, এদের প্রত্যেককে আজ একদম মজা দেখাবো, সে যত বড়ই ব্যবসায়িক হোক না কেন। রুদ্রের কথা শেষ হওয়ার সাথে সাথে পেছন থেকে কেউ বলে ওঠে, আমি কখনো হার মানতে শিখিনি। নিজের ইচ্ছা ও সৎ সাহস নিয়ে এগিয়ে গিয়েছি এবং সব সময় এগিয়ে থাকবো। সফট নারী ভয়েস শুনতে পেয়ে সবাই মিলে পিছনে পিছনে তাকায়। দেখে নীল রঙের গাউন পরিহিত এক মায়াবী মেয়ে, মাথায় ওড়না, চোখে সানগ্লাস, ঠোঁটে মিষ্টি হাসি। মেয়েটির পিছনে রয়েছে একাধিক দেহরক্ষী। মেয়েটি আর কেউ না, মেহেরুন জাহান মায়া। মায়া এগিয়ে আসে সর্দার বাড়ির লোকদের সামনে। সানগ্লাসের ভিতর থেকে দেখতে পায় নিজের বাবাকে, কি সুন্দর বউ সন্তানদের নিয়ে একসাথে আছে। কিন্তু এই সুখ তো থাকবে না বেশি দিন। করুক আপাতত সুখ। চোখ সরানো বাবার দিক থেকে মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি মেহরুন, পুরো নাম মেহরুন জাহান মায়া। হাত বাড়িয়ে দেয় মায়া। মায়ার সাথে হাত মিলিয়ে মাহমুদ সর্দার বলে, আমি মাহমুদ সর্দার। আসলে আমার ছেলের আজ জন্মদিন, তাই আমার স্ত্রীর ইচ্ছা ছেলের জন্য মানত করা। এজন্য পুরো পরিবার সহ এসেছি। আমরা আগে থেকে না জানিয়ে এসেছি। হঠাৎ এসে এই অবস্থা দেখেও একটু রেগে যায়। রুদ্র মিলিকে দেখিয়ে বলে। স্মিত হেসে মায়া বলে, প্রবলেম আঙ্কেল, বাচ্চা মানুষ তাই একটু হাইপার হয়েছে, এগুলো ব্যাপার না। রুদ্র ও মিলি রেগে যায় নিজেদের বাচ্চা বলার জন্য, কিন্তু মাহমুদ সর্দার এই মেয়েকে সহানুভূতি দেখাচ্ছে, তাই তারা কিছু বলে না। মায়া আবার বলে ওঠে, আপনারা আপনাদের মতো নিজেদের কাজ করতে থাকুন, আমি আমার মতো নিজের কাজ করি। মাহমুদ সর্দার মায়াকে বলেন, আচ্ছা ঠিক আছে। তারপর সবাইকে কবর জিয়ারত ও মানত করতে যেতে বলেন। সবাই চলে যায় নিজেদের কাছে। মাহমুদ সর্দার আবার বলে ওঠে, তোমার বাড়ির জন্য মিলাদ দিচ্ছে শুনলাম, তা তোমার মা বাবা কোথায়? মন খারাপ হয়ে যায় মায়ার। মুখ শুকনো করেই বলে, মা বাবা আপাতত ঢাকার বাইরে আছেন, দাদু বাড়িতে থাকেন তারা। আমি আমার মতো উন্নতি করার চেষ্টায় আছি। বাহ, নিজের সফলতা অর্জন করে আজ বাড়ি বানিয়েছো। তা কি করো তুমি? আমি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা শেষ করে এখন নিজ ফ্যাশন হাউজের
সিইও হয়েছি। জীবনে অনেক সফলতা অর্জন করতে পেরেছো, তোমার চলাফেরা ও কথার ধরনে বোঝা যাচ্ছে। সবে তো সফলতা শুরু, সফলতা পূরণ করতে এখনো অনেক কিছু করতে হবে। বলেই বাঁকা হাসি দিল মায়া। বাচ্চাদের সবার খাওয়া দাওয়া শেষ। মায়া এবার সবাইকে শীতের কম্বল ও সোয়েটার উপহার দেয়। এগুলো সবই মায়ার ফ্যাক্টরি থেকে বানানো। তারপর কবর জিয়ারত করে মায়া। কবর জিয়ারত করে মায়া চলে যেতে নেয়। এমন সময় মাজারের কর্মী মায়াকে বলে, শুধু কবর জিয়ারত করবেন, কোনো কিছু মানত করবেন না? এই মুহূর্তে আপনাকে খুন করার মানত করতে চাই, পূরণ হবে কি আমার মানত? ভয় পেয়ে যায় মাজারের কর্মী। মায়ার এই কথাটা শুনতে পায় রাজ। মিলির ফোন পেয়ে ছুটে আসে রাজ। এখানে এসেই মায়ার মুখে এমন কথা শুনে তাকায় মায়ার দিকে। এই চেহারায় এক আলাদা মায়া লেগে আছে। মায়া আবার বলে ওঠে, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, যেখানে যেমন কর্ম তেমন ফল, সেখানে আমি মানত কেন করতে যাব? একজন মৃত ব্যক্তির কবর জিয়ারত করে তার ভালো চাওয়া যায়, কিন্তু মৃত ব্যক্তি যে কি না নিজেই আল্লাহর কাছে তার কাজকর্মের হিসাব দেবেন, তার কি সময় আছে আমার মনের কামনা পূর্ণ করার? এটুকু বলে সানগ্লাস চোখেই মোহন সর্দারের দিকে তাকায় মায়া। দেখছে কি সুন্দর সারিবদ্ধভাবে তারা পীরের কবরের পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে মানত করছেন। মায়া একটু গলা উঁচিয়ে ইচ্ছে করে বসে। কি লাভ এখানে মানত করে? ওই দান বাক্সটিতে কিছু টাকা পয়সা ফেলে রাতের আধারে তো দান বাক্স থেকে পীর বাবা এসে টাকা নেবেন না। কে নেবে সেটা নিশ্চয়ই আপনাকে খোলাসা করে বলতে হবে না। আমার কাছে আবার লাভ লস জিনিসটি আগে। আমি নিজের স্বার্থ নিয়ে চলি। এই যেমন এখন কিছু অনাথ বাচ্চাদের খাওয়ালাম, এখন তারা আমাকে দোয়া করবে, আমি আরো বড়লোক হব। তাদেরকে কম্বল সোয়েটার দিয়েছি। শীতে কাঁপতে থাকা শরীরে যখন ওগুলো পরিধান করবে তখন আমার কথা স্মরণ করবে, আর আমার ফ্যাক্টরির উন্নতি হবে। যেখানে এতগুলো মানুষের থেকে লাভবান হচ্ছি, সেখানে কেন আমি মৃত ব্যক্তির কাছে হাত পেতে ভিক্ষা নামক মানত করব? আমি তো বেনিফিট পাচ্ছি। মায়ার কথাতে মোহন সর্দার তাকায় মায়ার দিকে। এতগুলো বছর পর মেয়েকে দেখেও চিনতে পারলেন না তিনি। মোহন সর্দার ভ্রু কুঁচকে তাকিয়ে আছে চারিদিকে। মাহমুদ সর্দার মিটিমিটি হাসতে থাকেন। রাজ সে তো মায়ার কথা কি শুনবে, মায়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ার মোহে পড়েছে রাজ। মোহন সর্দারের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বেরিয়ে যেতে থাকে মায়া। মায়ার কথা বলার সময় ঠোঁট নাড়ানোর ভঙ্গিটা ছিল ভিন্ন। এখনো মায়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রাজ। মায়ার কানে ভাসে রাজের বলা কথা, মায়াবতী। মায়াবতী ডাকটি শুনেই মায়া তাকায় রাজের দিকে। সানগ্লাস দিয়ে ভিতর থেকে রাজের চোখের দিকে তাকিয়ে আবার চলে যায় ওই জায়গা থেকে। ছোটখাটো ক্রাশ খেয়েছে রাজ এই মায়ার ওপর। গাড়িতে বসে আয়নার দিকে নিজেকে পরখ করে মায়া। তারপর আবার তাকায় পুরো সর্দার পরিবারের দিকে। রাজ বাদে সবাইকে দেখতে থাকে। রাজ যে তাদের থেকে দূরে দাঁড়িয়ে। সবাইকে দেখে মায়া নিজেকে নিজে বলে ওঠে, যত খুশি আনন্দ করে নাও, আমিও দেখতে থাকি। এই আনন্দ আস্তে আস্তে শেষ হয়ে যাবে তোমাদের আনন্দ। মায়া এসেছে তোমাদের হাসি খুশি জীবন নষ্ট করে দিতে। বলেই গাড়ি স্টার্ট দেয়। মায়া এখন 27 বছরের সফল ব্যবসায়ী। নিজেদের গার্মেন্টস ফ্যাক্টরিকে এখন সে আরো বড় উন্নত করেছে। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছে মায়া। তার সাথে দেখেছে নিজেদের ব্যবসা বাণিজ্য। এখন মায়ার 3টি ফ্যাশন হাউস আছে, যার সিইও মায়া নিজেই। মায়ার গার্মেন্টস ফ্যাশন হাউসের নাম মায়া ট্র্যাডিশনাল ফ্যাশন হাউস। মায়া নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেল। মায়া যাওয়ার পর রাত চলে এলো নিজের পরিবারের কাছে। জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাজের বাবা মাহমুদ সর্দার বলেন, রাজ তেমন কিছুই না, আমাদেরই দোষ ছিল, মিটে গেছে সমস্যা। উনি কে ছিল? কে? ওই যে নীল ড্রেস পরা মাত্র গেল এখান থেকে। মেয়েটির নাম মেহেরুন জাহান মায়া। মেয়েটি ফ্যাশন হাউসের সিইও। ঢাকা শহরে নতুন একটি বাড়ি করেছে, তারই মিলাদ দিতে আসা এখানে। আনফর্চুনেটলি আমরাও এখন এসছি। আমরা না বলেই আসি, মূলত আসার কিছুক্ষণ আগে জানিয়ে আসি। মায়া মেয়েটি আগে থেকে বলেই সব ঠিক করে রাখে। এই নিয়ে একটু ঝামেলা হয়, তবে এখন সব ঝামেলা শেষ। মায়া? হ্যাঁ, মেয়েটির নাম এটাই বললো। আজ মনে মনে বলে, দেখতেও যেমন মায়াবতী, নামটিও তেমন মায়া। মায়া হবে সবার জন্য, এই রাজের জন্য সে মায়াবতী। বলেই বুকের বাম পাশে হাত রাখে রাজ।
মানত শেষ করে সবাই ঘুমে তাকায় সিঁড়ির দিকে। মিসেস মালিনী খুব খুশি হয় ছেলেকে এখানে দেখে। ছেলে তার পীর ভক্ত না, তাদের বংশীয় মর্যাদা এই বাপ ছেলে বাদে সবাই রক্ষা করেছে। কি জানি এবার কি হবে, কারণ এবার বংশীয় মর্যাদার জন্যে আছে শাহনীর রাজ, যে কিনা সর্দার বংশের বড় ছেলেও ও একজন মিনিস্টার। রাজের কাছে হিয়া ও শিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে। তারা এসে ভাইকে জড়িয়ে বলে, হ্যাপি বার্থডে ভাই, সকালে দেখা হওয়ার আগেই কিনা চলে গেলে, অনেক মিস করেছি তোমাকে। তা তো দেখতেই পাচ্ছি কিভাবে মনোযোগ সহকারে মানত করতে শুরু করেছিস। হিয়া ও শিয়া রাজের কানে ফিসফিস করে বলে, কে বলেছে আমরা মানত করেছি? ওখানে দাঁড়িয়ে তো চুপ করে দাঁড়িয়ে থাকি, কোনো কিছুই বলি না। মায়ের ভয়তে ওখানে যেতে হয়। দুই বোনকে জড়িয়ে হেসে দেয় রাজ। পরিবারের সবাই এসে দাঁড়ায় এক জায়গায়। মিসেস মালিনী এসে ছেলেকে জড়িয়ে ধরেন, তারপর বলেন, এখন বাসায় চল, দুপুরে বাসায় খাবি, আজ আর তোকে কাজে যেতে হবে না। মিসেস মালিনীর দুই হাত নিচের হাতের মুঠোয় আলতোভাবে নিয়ে রাজ বলে, তুমি জানো তোমা, আমি জন্মদিন পালন করি না, তোমরা শুধু শুধু এসব করতে থাকো। আর আজ একটু ঝামেলায় আছি। এলাকায় এক মেয়েকে কয়েকদিন ধরে আটক করা হয়েছিল, তারপর তাকে নির্মম অত্যাচার, এক কথায় ধর্ষণ করা হয়েছে। গরিব বলে মেটার হয়ে কেউ লড়াই করতে পারছে না। যারা আটক করেছিল তারা প্রভাবশালী, এই জন্য মেয়েটির বাবা আমার কাছে এসেছে। জনগণের সেবা করতে না পারলে কিসের মন্ত্রী হলাম আমি। মাহমুদ সর্দার খুশি হলেন ছেলের প্রতি। তিনি রাজকে বলেন, হ্যাঁ বাবা, তুমি যাও তোমার কাছে। মেয়েটির হয়ে তুমি পাশে দাঁড়ালে কেউ দ্বিমত করতে পারবে না, তবে সাবধানে থেকো, তোমার শত্রুপক্ষ কিন্তু বৃদ্ধি পাবে। আমি যে পক্ষের হয়ে লড়াই করব তার প্রতিটি প্রতিপক্ষ থাকবে বাবা। নিজেকে রক্ষা করার আগে আমাকে ভাবতে হবে জনগণের রক্ষা করা। রাজের মাথায় হাত দিয়ে মাহমুদ সর্দার বলেন, প্রাউড অফ ইউ মাই সান। মেহেরুন জাহান মায়া, ফ্যাশন ইন্ডাস্ট্রির সিইও। এই মেয়েটির যতগুলো ইনফরমেশন আছে, সোশ্যাল মিডিয়া ও আদার সাইট, সব কিছু আজ রাতের মধ্যে আমাকে জানাবে। ওকে স্যার। রাজ স্মিত হেসে চলে যায়। গাড়িতে উঠে তার এক কর্মীকে কল করে বলে। কর্মীর সাথে কথা বলেই কল কেটে দিল রাজ। তারপর চলে গেল কোর্টে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল তার হয়ে কোনো উকিল পাওয়া যায় না, তাই রাজ একজনকে হায়ার করে নিয়ে যায়। কিন্তু সেখানে যেতেই রাজ অবাক হয়ে যায়। যেই মেয়ের হয়ে কোনো উকিল ছিল না, সেই মেয়ের জন্য এখন দুইটি উকিল। একটি রাজ নিয়ে এসেছে, আর একটি উকিল আগের থেকে এসে মেয়েটির বাবার সাথে কথা বলছে। রাজও তার উকিল দিয়ে মেয়েটির বাবাকে জিজ্ঞাসা করে, উকিল কোথায় পেলেন? আপনাদের হয়ে তো কেউ লড়বে না বলেছিলেন। মেয়েটির বাবা রাজের দিকে তাকিয়ে বলেন, আসলে আমি আপনার কাছ থেকে আসার পরে বাসায় এসে দেখি আমার বড় ভাই এক উকিল নিয়ে এসেছিলেন। আমি অবাক হয়ে যাই। আজ সকালে ঘটেছে এই ঘটনা। আপনাকে অনেকবার কল করেছি, আপনি মনে হয় ব্যস্ত ছিলেন, তাই বলা হয়নি। ভুল হলে ক্ষমা করে দিবেন। ভয়তে ভয়তে কথাগুলো বলে লোকটি। রাজ লোকটির হাত ধরে বলে, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? এখানে ভুলের কিছুই নেই। তবে কে সেই ব্যক্তি যে উকিলকে হায়ার করলো? রাজের কথা বলতে না বলতেই শো শো করে দুইটা গাড়ি এসে দাঁড়ায়। ঠিক তখনই লোকটার ভাই বলে ওঠে, ওই তো এসে গেছে সেই মহান ব্যক্তি, যে ছিল বলে আমরা লড়াই করতে সাহস পেয়েছি। আপনি আর উনি আছেন বলেই দেশের অনেকের এখনো সঠিক বিচার হয়। এমনিতেই রাজ এসেছে বলে আদালতে অনেক ভিড় জমেছিল। মিডিয়ার লোকজন সবাই রাজের কাছে আসতে চেয়েছিল, কিন্তু পুলিশ গার্ডদের জন্য পারেনি। দুইটি গাড়ি আসার পর যেন মিডিয়ার লোকেরা আরও এক্সাইটেড। দুইটি সুনামধন্য ব্যক্তি এসেছে একজন সামান্য ধর্ষিতা মেয়ের হয়ে লড়াই করতে, তাও আবার দুজনেই কিনা আলাদা আলাদা উকিল হায়ার করেছে। এটা যেন আজকের বড় এক হেডলাইন। রাজ তাকালো গাড়িটির দিকে। প্রথম গাড়ি থেকে বের হলো শার্ট কোট পরিহিতা এক মায়াবী কন্যা। রাজ অবাক নয়নে তাকালো সেদিকে। এই তো সেই সকালের মেয়েটি। সকালে ছিল এক লোকে, এখন আবার আছে আর এক লোকে। রাজ নিজের চোখের সানগ্লাস খুলে তাকিয়ে থাকে মায়ার দিকে। ব্লু কালারের শার্ট আর তার উপর ব্ল্যাক কোট প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো ফুলিয়ে এক ঝুঁটি বাঁধা। একদম পারফেক্ট বিজনেস ওম্যান লাগছে মায়াকে। মায়া এগিয়ে আসলো লোকটির দিকে, এসে বলে, আমার উকিলকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন আঙ্কেল। উনি খুব সুন্দরভাবে টেকনিক্যালি আপনাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার মেয়ের প্রতি হওয়া অন্যায়ের শাস্তি ওই নরপশুরা পাবে। লোকটি কৃতজ্ঞতার সাথে বলে ওঠে, আপনার পাঠানো উকিল এসেছেন সাহেব,
কিন্তু সমস্যা হলো এখানে উকিল দুইটা, একটা আপনি এনেছেন আর একটা আমাদের মন্ত্রী মশাই এনেছেন। কি করবো আমরা? মায়া ঘুরে তাকালো রাজের দিকে। রাজের কাছে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকে, চোখ থেকে সানগ্লাস খুলে বলে, আপনি তো ঘন্টাখানেক আগে মাজারে ছিলেন, আপনি মিনিস্টার, তাহলে তখন আপনার সাথে কোনো গার্ড ছিল না কেন? দেখতে তো একদম সাধারণ জনগণ মনে হয়েছিল। রাজ মায়ার দিকে তাকিয়ে বলে, সব সময় গার্ডের দরকার হয় না, কিছু সময়ের জন্য নিজের রক্ষা নিজে করতে হয়। আর মাজারে আমাকে কেউ অ্যাটাক করবে না, ওটা। বাকি কথা বলার আগে বিচার সভার সময় হয়ে এসেছে বলে সবাই তাগাদা দিতে থাকে। মায়া বলে, যেহেতু মন্ত্রী মশাই নিজে উকিল এনেছেন, আমরা না হয় তার উকিলকে অ্যাকসেপ্ট করি। মন্ত্রী মশাই না হয় এখন কারো ইচ্ছার প্রাধান্য দিল, তোমার আনা উকিলকে নেওয়া হোক। উকিল যেই হোক না কেন, জিতবো তো আমরাই। ইয়েস, এই কেসে জিতবো আমরাই। এই মায়ার ইচ্ছায় যখন একবার কোনো কিছুতে টার্গেট হয়, তখন মায়া সেই ইচ্ছা পূরণ করে। মায়ার কথা শুনে রাজ মনে মনে বলে, আমার মায়াবতীর ইচ্ছা। ওকে দেন, লেটস মুভ। ওকে বলেই বিচার সভায় হাজির হয় মায়া ও রাজ। একসাথে একই উদ্দেশ্যে সাধনের জন্য লড়তে এসেছে তারা। একজন সফল ব্যবসায়ী তো একজন মন্ত্রী, দুজনে একত্রিত হয়ে অন্যায়ের প্রতি লড়াই শুরু করে দিল। অথচ তারা জানেও না তারা একে অপরের কে বা কি। বিচার সভায় অনেক কথোপকথন ও সাক্ষ্য প্রমাণ পেয়ে জিতে যায় এক অসহায় গরিব মেয়ে, যাকে দর্শন করা হয়েছিল। রায় প্রকাশ হওয়ার পর সবাই যেতে থাকে। যেই মেয়েটিকে অপহরণ করা হয় ওই মেয়েটির নাম রিমু। এবার ইন্টারে উঠেছে, দেখতে মাশাআল্লাহ সুন্দরী। গরিব ঘরের মেয়ে হওয়ায় বাবা বিয়ে ঠিক করেন মুদি দোকানের এক মালিকের সাথে। ভাগ্য খারাপ থাকায় বিয়ের 3 দিন আগেই মেয়েটির অপহরণ হয়, কিন্তু কেউ তার প্রতিবাদ করে না। যে অপহরণ করে তার বাবা অনেক বড় ব্যবসায়ী, গোপনে মাদক ব্যবসার চল আছে তাদের, এটা অনেকে জেনেও চুপ থাকে। কেউ কিছু বলতে গেলে তাদের জীবন শেষ হয়ে যাবে। রিমুর হবু শ্বশুর বাড়ির লোকেরা আসা যাওয়া বন্ধ করে দেয়। রিমুর বাবা ভেঙে পড়েন, কিন্তু রিমুর চাচা লড়াই করার জন্য সাহস জোগান। রিমুর চাচা মায়ার ফ্যাশন হাউসের ছোটখাটো পদের এক কর্মী। কয়েকদিন ধরে উপায়ন্তর না পেয়ে আজ তিনি মায়ার কাছে যান। মায়া সব শুনে রিমুকে সাহায্য করে। আর অন্যদিকে রিমুর বাবা ভেবেছিলেন আর কেউ নেই তাদের জন্যে, তাই আজ সকালে তিনিও রাজের কাছে এসে হাত জোর করে মেয়ের জন্যে কান্নাকাটি করে। রাস্তায় নিজস্ব উকিল নিয়ে রেডি থাকে, কিন্তু মাঝখানে কল আসে মিলির, তাই তো যেতে হয়েছিল মাজারে। এরপর যা হলো আপনারা জানতে পারলেন। রিমুকে নিয়ে তার মা অটোতে উঠবে, ঠিক সেই সময় রিমুর হবু শাশুড়ি এসে বলল, আপনাদের মেয়েকে আমরা বাড়ির বউ করতে পারবো না। যে মেয়ের ভেতর সতীত্ব বজায় নেই, আবার তাই নিয়ে দুনিয়ার রটায়, তাকে আমার ছেলে বিয়ে করবে না। লজ্জায় সে আজ আসতে পারেনি, তাই আমিই জানিয়ে দিলাম। মহিলাটির কথা শেষ হওয়ার সাথে সাথে পিছনের দিকে ফিরে মায়া বলে, এমন কাপুরুষ ছেলেকে তো লজ্জা পেয়েই ঘরে বসে থাকতে হয়। ছেলেকে কাপুরুষ বলাতে ক্ষিপ্ত হলেন মহিলাটি। সাথে সাথে তিনি মায়াকে বলে, আমার ছেলেকে কাপুরুষ বলার তুমি কে? সাধারণ জনগণ আন্টি। কি বলুন তো, রাস্তাঘাটে জোকারদের মতো করে সার্কাস দেখান আপনারা। আমরা কি শুধু উপভোগ করব, কোনো কমপ্লিমেন্ট পাবেন না, এটা হয় নাকি? এটুকু বলেই রিমুর কাছে এসে বলে, জীবনের শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক নিন্দুক আসবে। তোমার জীবনের যে বিষয়টিকে সবাই দুর্বল জায়গা ভাবছে, সেই জায়গাকে বুড়ো আঙ্গুল দেখানোর দায়িত্ব তোমার। তুমি ধর্ষণ হয়েছ মানে এই না যে তুমি নষ্ট, বরং তুমি ইচ্ছা করে নোংরামি করলে তুমি নষ্ট। নিজের কর্মের বাইরে যখন তোমার ক্ষতি হয়ে যাবে, সেখানে নিজেকে দুর্বল নয় সবল রাখবে। আজ যেটাকে তুমি দুর্বল ভেবে একঘর হয়ে থাকবে, কাল বাকিরা এসে তোমার থেকে শিখবে কিভাবে চুপসে যেতে হয়। আর যদি তুমি নিজের জীবনকে আরো সময় দিয়ে ভালো হয়ে চলো, তাহলে তোমার থেকেই মানুষ শিখবে কিভাবে জীবনে হেরে গেল এগিয়ে যেতে হয়। আর আজ তোমাকে যে রিজেক্ট করছে, তুমি কেন তাকে সেই সুযোগ দিচ্ছ? তুমি বরং নিজে থেকে তাদেরকে রিজেক্ট করে দাও। মায়ার কথাতে রিমু সাহস পেল। এই কয়দিনে কেউ তাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করেনি, আজ কেউ একজন করলো। রিমু সাহস নিয়ে মহিলাটিকে বলল, আপনি বিয়ে ভাঙতে চাইছেন তাই না? ঠিক আছে, আপনার ওই ঘর কোনো মামাস বাইকে আমি রিজেক্ট করলাম। আর হ্যাঁ, আপনাদের দেওয়া আংটিটা নিয়ে যাবেন।
আর আমাদের দেওয়া আংটি ও অ্যাডভান্স টাকাগুলোও দিয়ে যাবেন। বউ যখন নেবেন না, সেই বাড়ির টাকাগুলো গিলতে যাবেন কেন? মহিলাটি মাথা নিচু করে চলে যায়। ছেলের দোকানের জন্য বিয়ের আগে রিমুর বাবার থেকে টাকা নেয়। মেয়ের সুখের কথা ভেসে টাকাগুলো দেন রিমুর বাবা। মহিলাটি যাওয়ার পর মায়া রিমুর বাবাকে বলে, মেয়ের বিয়ের বয়স হয়নি, এত তাড়াতাড়ি ওকে বিয়ে দিতে হবে না। আমার যে নতুন ফ্যাক্টরি হয়েছে, এখানে ছোটখাটো পদে চাকুরি নিয়োগ চলছে। আমি চাই রিমু ওখানে কাজ করে নিজের পড়াশোনা চালিয়ে যাক, বাকিটা আপনার হাতে। রিমুর বাবা হেসে সম্মতি জানায়। দূর থেকে সবকিছু রাজ দেখেছে। সে এতক্ষণ মিডিয়ার সাথে কথা বলছিল, এবার এখানে এসে বলে, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার দিয়ে রাখলাম, ওর সাথে যোগাযোগ করলে পাবেন। বলেই মায়ার দিকে তাকিয়ে থেকে হেসে বলল, রাজও মেয়েদের বিদায় জানিয়ে চলে আসে। কনকনে শীতে ঘেরা ঢাকা শহর। আকাশে একটি চাঁদের ঝলক তার চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছু ক্ষুদ্র তারা, ছোট ছোট তারারা যেন এক জায়গায় স্থির না, তারা তাদের মতো করে এদিক থেকে ওদিক হতে থাকে। নির্জন নিরিবিলি পরিবেশ, শেয়াল কুকুরের ডাক ছাড়া কোনো কিছুর শব্দই পাওয়া যায় না। এমন এক নির্জন পরিবেশে আলিশান এক বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মায়া। আঁখি তার ওই চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলে বলতে থাকে, তারারা কি সুন্দর ঘোরাঘুরি করতে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র তারা হয়েও সঙ্গী নিয়ে ঘুরতে পারে, যেন এরা হাসি খুশি এক পরিবার। আর চাঁদ যে কিনা এতগুলো তারার সমতুল্য হয়ে আছে, সে তো বৃহৎ হয়েও একা। ঠিক আমার জীবনের মতো সবকিছু আছে আমার, কিন্তু ভালোবাসা নেই, পরিবার নেই, কিছুই নেই। তাও লোকের কাছে আমি পূর্ণ। ভেবেই চোখ বন্ধ করে কল্পনা করে তার অতীত। এই ২৭ বছরের জীবনে সফলতা আসলেও সহ্য করতে হয়েছে তাকে অনেক কিছুই। এই যে আজ এই আলিশান বাড়ি তৈরি করেছে, কিন্তু তার মা তার কাছে নেই। মায়ের মমতা থেকেও সে দূরে আছে আজ ৭টি বছর। এসবের জন্য তো ওই একটি লোক দায়ী? না, একটু ভুল। দায়ী তো আরও আছে। ভুগতে হবে সবাইকে। মায়ার ভাবনার বিচ্ছেদ ঘটায় তার ফোন কল। ঘরের ল্যান্ড ফোনে কল এসেছে। ঘরে ঢুকে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, মোহন সর্দারের ফ্যাক্টরির বিভিন্ন প্রোডাক্ট হবে ২ নম্বর। খাদ্যের ভিতর প্রচুর ভেজাল পাওয়া যাবে ম্যাম। সব কাজ খুব ভালোভাবে কমপ্লিট করা হয়েছে। ঠোঁট বাঁকা করে রহস্যের হাসি দিল মায়া। সাথে সাথে তার সিক্রেট অ্যাসিস্ট্যান্টকে বলে, সিসিটিভি ফুটেজ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছো তো? আর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক ডেভেলপ, তাই হ্যান্ড গ্লাভস পরেছিলে। সিসিটিভি ফুটেজ আমি ডিলিট করে দিয়েছি, আর হ্যান্ড গ্লাভস পরেই সব কিছুতে পয়জন অ্যাড করেছি। আর নকল রোগীদের ব্যবস্থা? বস্তি থেকে কিছু চাচি দাদিদের অফার দিয়েছিলাম। টাকার চেহারা দেখে তারা মিথ্যা রোগী সাজতেও রাজি। গুড, ভেরি গুড। আর খেয়াল রেখো বাকিরা খাবারগুলো খাওয়ার আগে যেন মিথ্যে রোগীদের নিউজ আগে আসে, তা না হলে তো ভালো লোকেরা অসুস্থ হয়ে পড়বে। চিন্তা করবেন না ম্যাম, খাবারের ফ্যাক্টরি খোলা হয় সকাল ৮টায়, আর বিভিন্ন দোকানে পৌঁছাবে তার কিছুক্ষণ পরে। আমার লোকেরা দোকানে এসে সব খাবারগুলো কিনবে, সামান্য কিছু খেয়ে বাকিটা না খেয়েই শুধু অভিনয় করবে। পয়জনের পরিমাণ তাদের শরীরে ৫% পাওয়া যাবে, আর খাবারগুলো ল্যাবে স্ক্যান করা হলে ওভার ফুড পয়জনিং দেখা দিবে। এতেই আমার কাজের প্রথম স্টেপ কমপ্লিট হবে। তোমার অ্যাকাউন্ট চেক করে নিও। এই মায়ার ইচ্ছা পূরণ করেছো তুমি, তোমার ক্যাশটিও তো পারফেক্টলি বুঝিয়ে দিতে হবে। বলেই কল কেটে দিল মায়া। ঘড়ির কাঁটায় ঠিক ১২টা দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে মায়া ভিলেনি হাসি দিয়ে বলে, হ্যাপি বরবাদ ডে মোহন সর্দার। অপরদিকে সারাদিন কাজ করে মাত্র বাসায় আসে রাজ। বাসায় আসার সাথে সাথেই রাজের মা মিসেস মালিনী ছেলের কাছে আসেন। এসে বলেন, সারাদিন বাইরে ছিলি, কি না কি খেয়েছিস, আয় এখন খাবি। তুমি কেন এত রাত জেগে থাকো বলো তো? আমি আমার মতো এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার মতো ঘুমিয়ে যাবে, রাত জাগার দরকার নেই। সন্তানদের জন্য মায়ের যে কি চিন্তা, এটা তুই কি বুঝবি বল? তুই যতই বলিস না কেন, আমি তোর জন্য অপেক্ষা করবই। এখন আয়, তোর জন্য খাবার রেডি করে রেখেছি।
মায়ের সাথে না পেরে রাজ খাবারগুলো খেয়ে ঘরে আসে। ঘরে আসার পর কল করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিয়াসের কাছে। লোকটি প্রথম কল রিসিভ করে না। রাজ রেগে SMS দেয়, বসের কপালে বউ জোটেনি আর বেটা তুমি বউ নিয়ে মধুচন্দ্রিমা করতে ব্যস্ত। মধুচন্দ্রিমা ছেড়ে তাড়াতাড়ি আমার কল ধরো, তা না হলে কাল থেকেই মধুচন্দ্রিমা বাড়িতে নয়, রাস্তায় ভিখিরির সামনে করবে। এর ঠিক 5 মিনিট পর কল ব্যাক করলো পিয়াস। রাজ বিছানায় মাথা এলিয়ে কল রিসিভ করে বলে, 5 মিনিট দেরি হয়েছে, এর মানে কাল থেকে তুমি তোমার বউয়ের সাথে এক ঘরে ঘুমাবে না, তুমি এক ঘরে আর তোমার বউ আরেক ঘরে। বসের মুখে এমন কথা শুনে গলা শুকিয়ে গেল পিয়াসের। শুধু বস হলে মানা যায়, এটা তো মন্ত্রী বস। রাজ আবার বলে, আমার ইনফরমেশনগুলো কোথায়? আদৌ কি আমার মধুচন্দ্রিমার রানীর তথ্য নেওয়া হয়েছে, নাকি নিজেরটা পেয়ে আমার ব্যাপারে ভুলে গেলে? এমন করলে কিন্তু তোমার বউকে অন্যের বউ বানিয়ে তোমাকে আনার সাথে দেবদাস করে রেখে দিব। পিয়াস হাসবে নাকি কান্না করবে নাকি ভয় পাবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই শাহমীর রাজ যেমন রাগী তেজি ঠিক তেমন লাগামহীন। রাজকে আর কিছু বলতে না দিয়ে পিয়াস বলে, পেয়েছি বস, সকল তথ্য আমি পেয়েছি। ম্যামের নাম মেহেরুন জাহান মায়া। বাবা মা ঢাকাতে থাকেন না, তারা গ্রামে থাকেন। ম্যাম ঢাকাতে এসেছে আজ 7 বছর হয়েছে। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন। নিজস্ব ব্যবসা ছিল, তাই সেই ব্যবসার হাত ধরেই এত বড় সফলতা পেয়েছে। গুলশানে বাড়ি করেছে সে নিজে। লোকেশনটা আপনার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বেই। গাধা, সব গড়গড় করে বলছো আর এটা বলছো না যে সে সিঙ্গেল নাকি মিঙ্গেল। উনি সিঙ্গেল স্যার, বায়োডাটাতে তো সিঙ্গেল শো করছে। আর ওনার ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি উনি এখনো বিবাহ করেননি। ভেরি গুড ইনফরমেশন। এরপর থেকে মায়াবতীর সকল ইনফরমেশন আমাকে দিবে, ও কখন কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, সব কিছু। আর হ্যাঁ, বউ থেকে 7 দিনের জন্য দূরে থাকবে, এটাই তোমার শাস্তি। তা না হলে কিন্তু পার্মানেন্ট বউ হারাবে। এরপর থেকে সঠিক সময়ে আমার উত্তর দেওয়ার চেষ্টা করবে। রাখছি। বলেই কল কেটে দেয় রাজ। পিয়াস হতাশ হয়ে বসে থাকে। পিয়াসের বউ মৌ বলে, কি হয়েছে? আর কি হবে, সাইকো বস আমার নিজের ভালোবাসার তথ্য পায়নি বলে আমাকে বউ ছাড়া 7 দিন অন্য ঘরে থাকার আদেশ দিয়েছে। তা না হলে নাকি তোমাকে অন্য কারো বউ করে দিবে। কত শখের বউ আমার। বলেই কপাল চাপড়ায় পিয়াস। মৌ মিটমিট হাসতে থাকে, কারণ মৌকে তুলে নিয়ে বিয়ে করে পিয়াস। বিয়ের পর 1 মাস মৌ চুপ ছিল, পরে আস্তে আস্তে সেও পিয়াসকে ভালোবেসে ফেলে। দুপুরে সর্দার বাড়িতে সবাই নিরাপত্তা পালন করে। রাজ বাইরে থেকে মাত্র এসেছে খাবার খেতে। সবাইকে চুপচাপ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মাহমুদ সর্দার বলেন, হসপিটাল থেকে কল এসেছে, টিভিতে নিউজ হয়েছে। সবাই বলছে আমাদের ফ্যাক্টরি নাকি জালিয়াতি করে টাকা কামাই করে। খাবারে এক্সট্রা মেডিসিন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে আমরা খাবারের পরিমাণ বৃদ্ধি করি। জনগণ একটু ভুল বলেছে, আমরা করি না, এগুলো করে তোমার ছোট ভাই। মোহন সর্দার ক্ষিপ্ত সুরে বলেন, ব্যবসার ক্ষেত্রে দ্রব্যমূল্য অনুসারে দ্রব্য সামগ্রীর ব্যবহার হয়, তুমি এগুলোর কি বুঝবে? তুমি তো তোমার মতো মন্ত্রী হয়ে বসে বসে জনগণের সেবা করো। এখন পরিবারের লোক বিপদে পড়েছে, তাকেও সাহায্য করো। হামি তুলতে তুলতে রাজ বলে, কেন? আমি কেন? তোমার গর্বের বংশধর কোথায়, যার জন্য প্রথম বউ ও সন্তান ছাড়লে? ওহ, একটু ভুল হয়েছে। ওই ছেলেকে তো বিয়ের আগে জন্ম দিয়েছিলে, তো সেই গুণধর ছেলেকেই বলো যে তোমাকে সাহায্য করতে। ছেলেকে বিদেশ থেকে গ্র্যাজুয়েশন করিয়েছো, এখন বাবার ব্যবসা দেখুক। রুদ্র বাইরে থেকে মাত্র ঘরে ঢুকতে থাকে। ঘরে এসেই রাজের কথা শুনতে পায়। রাজকে উত্তর দিতে রুদ্র বলে, সরি ব্রো, এসব ফ্যামিলি বিজনেস আমি দেখতে পারবো না। আমি চিল মোডে আছি আপাতত। আমি আমার মতো আমি একদম হ্যাপি। রাজ হেয়ালি করে উত্তর দেয়, As you wish. মোহন সর্দার রুদ্রের উপর রেগে বলেন, অপদার্থ ছেলের জন্ম দিয়েছি আমি। রুদ্র যেন মোহন সর্দারের কথা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে নিল। রুদ্রের পুরো নাম রৌদ্রদীপ রুদ্র। 1 বছর হলো গ্র্যাজুয়েশন করেছে। শাহানা পারভিন যখন মায়েকে গর্ভে ধারণ করেন, মোহন সর্দার তখন মিসেস সোনালীর দিকে ঝুঁকে থাকতেন। 2 মাস সম্পর্কের পর মা হওয়ার খবর পান মিসেস সোনালী, যার ফল এই রুদ্র। মোহন সর্দার শাহানা পারভিনকে অনেকভাবে ডিভোর্স দিতে চেয়েছিলেন, কিন্তু উপায় অন্তর না পেয়ে সোনালীকে বিয়ে করে এনে অপমান করে শাহানা পারভিনকে তাড়িয়ে দেন।
ডিভোর্সের কয়েকদিন পর রুদ্রকে ওর নানুর কাছ থেকে এনে পরিবারে রাখা হয়। তারপর গ্র্যাজুয়েশনের জন্য রুদ্রকে বিদেশ পাঠানো হয়। মিসেস মালিনী রাজের কাছে এসে রাজের মাথায় হাত বুলিয়ে বলেন, বাবা রাজ এমন করে না, কাকাতে তোমার আপনজন, সে বিপদে পড়েছে, তোমার এখন তাকে সাহায্য করা উচিত। তুমি একজন মন্ত্রী হয়েও যদি পরিবারের কাজে না আসতে পারো, এতে লোকে কি বলবে? কিছুক্ষণ নীরবতা পালন করে রাজ বলে, ওকে মা, আমি দেখছি কি করা যায়, বাট দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট হেল্প। সবাই এতেই খুশি। খাওয়া দাওয়া শেষ করে রাত চলে গেল। নিজের অফিসে এসে চেয়ারে বসে ভাবতে থাকে মায়ার কথা। ঠিক তখনই পিয়াস এসে বলে, ম্যামের আরো কিছু আপডেট পেয়েছি স্যার। ভাবনার ছেদ ঘটিয়ে রাজ তাকালো পিয়াসের দিকে, বলে, কি জানতে পেরেছো? ম্যাম সকালবেলা মর্নিং ওয়াক করে, তারপর ফিটনেসের জন্য জিম করে, তারপর সময় মতন ব্রেকফাস্ট করে অফিসে যায়। ম্যামের 3টা ফ্যাক্টরি আছে, যেগুলোর একটা চট্টগ্রাম, একটা ঢাকা ও আরেকটা শিবচরে। ম্যাম শিবচরে থাকেন। গ্রামে ম্যামের নানু বাড়ি আছে, ওদিকে ম্যামের আত্মীয়রা দেখাশোনা করে। ম্যাম ঢাকার ফ্যাক্টরি দেখাশোনা করেন, আর এমনিতেও মাসে মাসে ম্যাম ট্যুর দিতে যায় ওদিকে। দুপুরের দিকে ম্যাম তার নিজস্ব অনাথ আশ্রমে যেয়ে খেয়ে আসেন। ম্যাম একটা অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। আশ্রমটা অনেক পুরনো, তাদের পারিবারিক। ম্যাম ছোট ছিলেন এবং একা, তাই কয়েক বছর আশ্রমটা বন্ধ ছিল। এখন আবার আশ্রম ওপেন করেছেন। ম্যাম সবসময় টাইম মেনটেন করে চলে, সময়ের হেরফের করা তার পছন্দ না। সব থেকে ইন্টারেস্টিং, ম্যাম নিজেই এখন একজন ফাইটার, একদম আপনার সাথে মানানসই। শুধু পার্থক্য, আপনি বিদেশ থেকে ফাইট শিখেছেন আর ম্যাম বাংলাদেশি সংস্থা থেকে ফাইট শিখেছে। পিয়াসের বলা প্রতিটি কথা চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনল রাজ। তার মায়াবতীর বিষয়ে এত কিছু জেনে ভীষণ ভালো লাগছে। তার মায়াবতীও ফাইট জানে, তবে রাজের শক্তির কাছে এই ফাইট একদম ফিকে পড়ে যাবে। তাতে কি হয়েছে, মায়াবতী অন্যদের থেকে তো নিজেকে সুরক্ষা করতে জানে, এটাই অনেক। পিয়াস রাজের থেকে কোনো উত্তর না পেয়ে বলে, স্যার। চোখ বন্ধ রেখেই রাজ বলে, সব কিছুই মন দিয়ে শুনেছি, এবার তুমি যেতে পারো। আর শুনো, 7 দিন বউয়ের থেকে দূরে থাকতে হবে না, শুধু 5 দিন দূরে থাকবে। পিয়াস আশাহত হয়ে কক্ষ থেকে বের হয়ে বলে, সাইকো মন্ত্রী, নিজে বউ জড়াতে পারে না এই 38 বছর বয়সে, আর আমাকে বউয়ের কাছে থাকতে দেয় না। কপাল থাকা লাগে কপাল, যার কপালে সাইকো মন্ত্রী জোটে, সে কি আর পারে মধুচন্ডিমা করতে? ড্রয়িং রুমে কান চেপে দাঁড়িয়ে আছে 2 জন মেইট। ভয়তে কাঁপতে থাকে তারা। ভেতর থেকে শব্দ আসছে ভাঙচুরের। ঘণ্টাখানিক এমন হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে আসে। ভাঙচুরের শব্দ কমে যায়, সাথে সাথে 2 জন মেইট যায় উপরে। ঘরে যেয়ে দেখতে পায় ঘরের সব কিছু এলোমেলো, কাচের জিনিসপত্র ভেঙে চুরে একাকার, মেঝের কিছু কিছু জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। অতঃপর তারা তাকালো ঘরের মালিকের দিকে। 2 হাঁটু ভাঁজ করে মুখ বুজে কান্না করতে থাকে মায়া। হাত থেকে টুপটুপ করে রক্ত পড়ছে তার। কাছের জিনিসপত্র ভাঙতে যেয়ে ডান হাতের অনেকটাই কেটে গেছে। মহিলা মেইড এসে মায়ার মাথায় আলতো করে হাত রাখলো। মায়া চোখ মেলে তাকালো মহিলা মেয়েদের দিকে। ওনাকে মায়া হাসি বলে ডাকে। হাসিকে দেখে মায়া তার কোলে মাথা রাখলো। হাসি বুঝতে পারলো মায়া এখন ভালোবাসা খুঁজছে। মেয়েটার দুনিয়াতে ভালোবাসার কেউ নেই, একা একটি মেয়ে ভালোবাসা ছাড়া বসবাস করছে। ভালোবাসার কাঙাল হয়ে আছে মায়া। হাসি মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে তোমার? হাসির কোলে মাথা রাখা অবস্থায় মায়ার চোখ দিয়ে পানি পড়তে থাকে। মোছে না এই পানি, শূন্যে তাকিয়ে বলে, সবার জীবন যুদ্ধে এই মায়া জিতে গেল, নিজের জীবন যুদ্ধে এই মায়া হেরে গেছে। কেন হারলাম আমি বলতে পারো? হয়তো তোমার প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী, ভেতরে ভেতরে এমন কোনো শক্তি আছে যা তুমি জানো না, চোখের অগোচরে হয়তো তোমার ক্ষতি করে দিচ্ছে। আমার এখন কি করা উচিত? হাসি, ধৈর্য ধরো। তোমার মায়ের জীবনে তো কম ঝড় যায়নি, তাও তিনি ধৈর্য ধরেছিলেন, তোমাকেও ধৈর্য ধরতে হবে। মা ধৈর্য ধরে মুখ বুজেছিল বলেই তো সে আজ পুরো দমে হেরে গেছে। কই, মা তো এখন তার মায়ার কাছে নেই।
মায়া যে এখন মা ছাড়াও একা বাঁচতে শিখেছে, এত বিলাসিতা, এত বড় বড় অট্টালিকা। আমার মা তো একবারের জন্য দেখতে পারছে না মায়ের মতো ধৈর্য ধরতে গেলে যে আমাকেও মায়ের মতো শূন্যতা ভোগ করতে হবে। তাহলে অন্য উপায় দেখো। যেমন? আসল অস্ত্র খুঁজতে থাকো। যেই শত্রুকে দমন করতে উঠে পড়ে লেগেছে তার আশেপাশে সম্পর্কে ভালোভাবে অবগত হও। শত্রুর দুর্বলতা সম্পর্কে আরও ভালো করে জানো। নিজেকে সাকসেস বিজনেসম্যান বানালেই শত্রু দমন হয় না, পাশাপাশি নিজের শত্রুর দুর্বলতাও শক্তিশালী চাবিকাঠি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। হাসির কথাগুলো মনোযোগ দিয়ে শুনল মায়া। হাসি মায়ার গ্রামের বাড়িতে থাকা সার্ভেন্ট। মায়া তাকে এখানে এনেছে নিজের জন্য। হাসি মায়ার মায়ের বয়সী, তাই মায়া হাসিকে অনেক ভালোবাসে। হাসির কথা শুনে মায়া হাসির দিকে তাকায়। মায়া বলে, আমার চোখের পানি মুছে দাও হাসিমা, তারপর আমাকে কিছু খাইয়ে দাও। হাসি বুঝতে পারলো মায়া এখন শাহানা পারভিনকে খুব মিস করছে। যখনই মায়ের কথা মনে পড়ে তখন মায়া হাসিকে হাসিমা বলে। হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায় খাবার আনতে। অন্য সার্ভেন্টসকে পাঠিয়ে দেয় ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার হলে হাসি খাবার এনে মায়াকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর হাতের ব্যান্ডেজ করে চলে যায় ঘর থেকে। রাতে রাজ বাসায় আসার পর হিয়া ও শিয়ার সাথে আড্ডা দিতে থাকে। তারপর মাহমুদ সর্দারের সাথে আলোচনায় বসে। মাহমুদ সর্দার বলেন, আমার অ্যাসিস্ট্যান্ট কল করেছিল, বলল কাল মিটিং আছে তোমার। এটা নাকি ফ্যাশন হাউসের সাথে করা হবে। ফ্যাশন হাউসের কোম্পানির উদ্বোধনে তোমাকে ওয়েলকাম করার জন্য ডাকা হয়েছে। এই জন্য ওই ফ্যাক্টরির মালিক নিজে তোমার সাথে কথা বলতে চায়। কিভাবে কি করলে তোমার সুবিধা হবে তাই। ওকে বাবা, আমি যাব কাল মিটিংয়ে। তোমার ভাইয়ের কি খবর এখন? লোকদের সাথে তো কথা বলে কেস উল্টিয়ে দিলাম, আশা করি সব সমাধান হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মাহমুদ সর্দার বলেন, হ্যাঁ হয়েছে সমাধান। সে এখন রিল্যাক্স আছে, তার ছেলেমেয়েরাও রিল্যাক্স আছে। রাজ হালকা হেসে বিদায় নিল। ঘুমাবে এখন সে। কালকে মিটিং 10টায় করা হয়েছে। বেশি রাত জাগতে চাই না। হিয়া কিচেনে এসেছে চা বানাতে। হিয়ার গল্প পড়ার এক আলাদা নেশা আছে। সর্দার বাড়ির ড্রয়িং রুমের সাথে সেট করে একটি বুকশেল্ফের ঘর করা, যেটাতে বেশিরভাগ সময় হিয়া থাকে। চা বানিয়ে হিয়া চায়ে প্রথমে এক চুমুক দেওয়ার পর আবার যখন চুমুক দিবে তখনই হিয়ার কাছ থেকে চায়ের কাপ ছিনিয়ে নেওয়া হয়। চায়ের কাপটা নিয়ে সে নিজেও চায়ের কাপে দিল এক চুমুক। হিয়া জানে এই লোকটি আর কেউ না, রৌদ্রদীপ রুদ্র। রুদ্রর শব্দ করে চায়ে চুমুক দেওয়ার ব্যাপারটা বিরক্ত লাগে হিয়ার কাছে। চোখের চশমা ঠিক করে হিয়া বলে, এভাবে শব্দ করে করে কেউ চা খায়? আর আমাকে বললেও তো আমি চা বানিয়ে দিতে পারতাম। রুদ্র হিয়ার চোখের দিকে চশমা নিয়ে চশমায় ফু দেয়। তারপর একটু পরিষ্কার করে হিয়ার চোখে চশমা পরিয়ে দেয়। তারপর বলে, তুই আমাকে হয়তো অন্য চা বানিয়ে দিবি, কিন্তু বিশ্বাস কর, তোর ছোঁয়া লেগে যে স্বাদ এই চায়ে আমি পাই, এটা আমি অন্য চায়ে পেতাম না। সারাদিন অন্যান্য মেয়েদের সাথে থেকে মদের স্বাদ নেওয়া বুঝি কম হয়ে যায়? এখন আমার কাছে এসেছেন? মদ আর অন্যান্য মেয়েরা তোর কাছে জিরো রে হিয়া পাখি। কথা বলবেন না আপনি আমার সাথে, নষ্ট পুরুষ মানুষ কোথাকার। আমাকে আবার চা বানাতে হবে? রুদ্র বাঁকা হাসি দিয়ে হিয়ার মাথায় চুলে এক টান দিয়ে বের হয়ে যায়। হিয়া ব্যথা পায় প্রচুর, কিন্তু রুদ্রের সাথে কথা বাড়ায় না। যেতে যেতে রুদ্র বলে, চোখের নিচে কালো দাগ জমেছে হিয়া পাখি। প্রেমের উপন্যাস না পড়ে ক্লাসের বইগুলো মনোযোগ দিয়ে পড়, অন্তত রেজাল্ট ভালো হবে। কি লাভ যদি প্রেমের উপন্যাস পড়েও এই রুদ্রর প্রেমে না পড়লি। রুদ্রের কথায় হিয়ার ঠোঁটের গোড়ায় কিঞ্চিত হাসির দেখা দিল। চা বানিয়ে সে পড়তে থাকে গল্পের বই। হিয়া ও শিয়া ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে। শিয়া হিয়ার থেকে 10 মিনিটের বড়। শিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। শিয়ার স্বপ্ন ডক্টর হওয়া, আর হিয়া পড়াশোনায় অত মনোযোগী না, তাই সে আর্টস নিয়ে পড়াশোনা করে। হিয়ার কোনো স্বপ্ন নেই, তবে হিয়ার নেশা গল্পের বইয়ের প্রতি। সকালে রাজ ও পিয়ার সাথে মায়ের অ্যাসিস্ট্যান্ট বসে আছে একটি কক্ষে। মিটিংয়ের জন্য রাজকে ডাকা হয়েছে, অথচ মায়া এখনো আসেনি। মায়ার লোকেরা কল করতে থাকে মায়াকে। পিয়াস মায়ার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তোমাদের ম্যাডাম আমাদেরকে ইনভাইট করে সে নিজেই এখানে উপস্থিত নেই, তাহলে এই মিটিং এর মানে কি? আমাদের মন্ত্রীমশাইয়ের কি সময়ের মূল্য নেই?
ঠিক সেই সময় মায়া হাজির হয়। মায়া বলে, মন্ত্রী মশাইয়ের সময়ের দাম আছে বলেই তো এক্সাক্ট টাইমে মায়া এসছে। 10টায় মিটিং মন্ত্রী মশাইয়ের। যদি তাড়াহুড়ো বেশি থাকতো তাহলে আগে থেকেই বলে দিত, আমরা তার সুযোগ বুঝেই সময় নিতাম। 10টা বলেছি, ঠিক কাটায় কাটায় 10টায় পৌঁছেছি, 1 মিনিট এদিক ওদিক করিনি। মায়াকে দেখে রাজ পিয়াসকে হাতের ইশারায় চুপ থাকতে বলে। পিয়াস রাজের কাছেই ছিল। রাজ পিয়াসের কানে কানে বলে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, আমার মায়াবতীর জন্য আমি সবকিছু সহ্য করব, তুমি এর ভেতর বাম হাত ঢুকাবে না। কিন্তু স্যার, ওনার জন্য তো আপনি 5 মিনিট অপেক্ষা করলেন। আমার মায়াবতীর জন্য অপেক্ষা করব না তো কি তোমার জন্য অপেক্ষা করব? কি বলতে চাও তুমি? এই বয়সে বউ না খুঁজে পিয়ের লেঞ্চ ধরে থাকবো? পিয়াস আর কিছু বলে না। এবারটা বউ না হয়ে বউ বউ বলে মুখের ফেনা উঠিয়ে দিচ্ছে। বউ হওয়ার পর কি করবে কে জানে। রাজ ও মায়া কথা বলে উদ্বোধনের সময় ও নিয়ম কানুন ঠিক করে নিল। রাজের মতামতের উপর ডিপেন্ড করেই উদ্বোধন করা হবে। মিটিং শেষে মায়া, রাজ ও পিয়াস বাদে সবাই চলে যায়। রাজ পিয়াসকে ইশারা করে যেতে বলে। পিয়াস চলে যায় মিটিং রুম থেকে। মায়া তার পেপারসগুলো নিয়ে বের হবে, ঠিক তখনই রাজ এসে মায়ার ডান হাত ধরে বলে, হাত কেটেছে কিভাবে? মায়ার অনুমতি ব্যতীত মায়ার শরীরে কেউ টাচ করতে পারে না। মাইন্ড ইট মিস্টার শাহমের রাজ। মায়া এক ঝটকায় হাত সরিয়ে বলে। বলেই যেই মায়া ঘুরে তাকায় অমনি রাজ আবারও মায়ার বাম হাতের বাহু ধরে নিজের কাছে আনে। মায়াকে এক ঝটকায় টেবিলের উপর বসিয়ে মায়ার দুই পাশে হাত রাখে। তারপর মায়ার চোখে চোখ রেখে মায়াকে বলে, এই মায়াবতী, শাহমের রাজ কারো অনুমতিতে চলে না। কে অধিকার দিক বা না দিক, অধিকার কেড়ে নিতে জানে এই শাহমের রাজ। একবার যখন এই মায়াতে রাজের মনের ঘন্টা বাজতে শুরু করেছে, মনে রাখবে এই মায়াবতী শুধু আমার। বলেই রাজ চলে যায়। রাজ যাওয়ার পরও মায়া টেবিলের উপর বসে রাজের কথাগুলো ভাবছে। আজ প্রথম কেউ তার প্রতি অধিকার নিয়ে কথা বলেছে। স্মিত হাসলো মায়া, বার কয়েক আওড়ালো, শাহমের রাজ, ডিয়ার মন্ত্রী মশাই। সাউন্ড বক্সে সফট গান চলছে, সেই সাথে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে মায়া। গানের তালে তালে নিজেকে সাজাচ্ছে। নীল শাড়ি, চোখে মোটা গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক, চুলগুলো কাঁধ অব্দি পাম্প করে রাখা, চুলের কিছু কিছু অংশ লাল কালার করা। এছাড়া মুখে আর কোনো এক্সট্রা মেকআপ দেয়নি। হাসি এসেছে মায়ার ঘরে। মায়ার পিছনে এসে দাঁড়ায়। হাসিকে দেখে মায়া বলে, আমাকে কেমন লাগছে হাসি? একদম পারফেক্ট লাগছে তো? তোমাকে সবসময় অনেক পারফেক্ট লাগে, আজকে একটু বেশি মায়াবতী লাগছে। মায়াবতী? জানো, হাসি আমাকে কাল একজন মায়াবতী বলে সম্বোধন করেছে। তুমি কি তার মায়াবতীর নাম দেওয়ার উপাধিতে মোহিত হয়েছ? মায়া তাকায় আয়নার দিকে, ভালোভাবে দেখে নিজেকে। কাল থেকে তার নিজের ভেতরেও অনেক পরিবর্তন এসেছে। এই যে আজকে সে পারফেক্ট সাজতে চাইছে, কই এতদিন তো পারফেক্ট লাগার শখ বা ইচ্ছে হয়নি। এখন কেন এমন হচ্ছে? সে কি তবে মন্ত্রী মশাইয়ের এক মানিতেই গভীর জলে ডুব দিল? মায়া নিজেকে ঠিক করে বলে, কি যে বলো না তুমি, এক দেখায় কেউ ভালোবাসতে পারে নাকি? হাসি মায়ার কাছে এসে মায়াকে নিজের হাসি দিয়ে ফিরিয়ে দিল। আপন মা না হলেও তোমার জীবনের দ্বিতীয় মা আমি। দুনিয়া তোমার আসল সত্যি না জানলেও তবে আমি জানি তোমার আসল সত্যিটা কি। জীবনে উদ্দেশ্য সফল করতে যে অনেক বাধা আসে, ঠিক তেমনই আসে এক আগন্তুক যে তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। সবার জীবনে এক সঙ্গীর প্রয়োজন। কিন্তু হাসি লোকটিকে আমি তেমন ভালো করে চিনি না। যদি মায়ের মতো আমার জীবনও। হাসি মায়ার কাছে এসে মায়াকে নিজের দিকে ফিরিয়ে বলে। বাকিটা বলার আগে হাসি বলে, তোমার মা নরম মনে সহজ সরল ছিলেন, তুমি তার একাংশও না। তুমি হয়েছ তোমার মায়ের আদর্শ ও চারিত্রিক গুণাবলীর এক দিক দিয়ে। ভালোবাসার কোনো বর্ণনা নেই। ভালোবাসা তোমাকে ডাক দিয়ে আসবে না। ভালোবাসা এক দেখাতেও হতে পারে, আবার কয়েক বছর একসাথে থাকলেও হতে পারে। এই যে লোকে বলে এক দেখায় ভালোবাসা যায় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তুমি দোকানে গেলে কি একটি ড্রেসের জন্য কি 10 বার তার খোঁজ নাও? নাও না নিশ্চয়ই। ভালো লেগেছে কিনে নিয়েছো, কারণ এটা তোমার ভালোবাসার জিনিস। মানুষের ক্ষেত্রেও তেমন।
লোক কেমন কি এটা ফ্যাক্ট না, লোকটিকে দেখে তোমার কেমন লেগেছে এটাই ফ্যাক্ট। কিন্তু জীবনে চলতে গেলে ভালোবাসার পাশাপাশি তোমাকে দেখতে হবে ভালোবাসার মানুষটি তোমার জন্য সঠিক কিনা। মায়া হাতে গোলাপি রঙের কাচের চুড়ি পরতে পরতে বলে, তুমি একদম ঠিক বলেছ হাসি। আমি ভেবে দেখবো আমি আদৌ ভালোবেসেছি নাকি শুধু অধিকার বোধ জমিয়েছে বলে আবেগে ভাসছে, কারণ আমি তো ছোট থেকেই ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছি। হাসি মায়ার চোখ থেকে কাজল নিয়ে মায়ার গলার কিনারায় দিতে দিতে বলে, নজর না লাগুক আমার মায়াবতী মায়ের উপর। মায়া হাসিকে আলিঙ্গন করে বিদায় জানায় অফিসে যাবে বলে। রাজ আসার এখনো কয়েক মিনিট দেরি আছে, তার আগেই আজ মায়া চলে এসেছে। বড় বড় 3টি গাড়ি শো শো করে চলে এলো কোম্পানির সামনে। প্রথম গাড়ি থেকে বের হলো 2জন দেহরক্ষী, তারপর বের হলো রাজ। রাজ আজ কালো রঙের পাঞ্জাবি পরেছে, কালো পাঞ্জাবি, কালো জিন্স, পাঞ্জাবির হাতা ফোল্ড করা। রাজকে দেখতে একদম পারফেক্ট মন্ত্রী মশাই লাগছে মায়ার কাছে। রাজকে দেখে মায়ার মুখে ভেসে ওঠে এক মিষ্টি হাসি। রাজও তাকিয়ে আছে মায়ার দিকে, দেখতে থাকে তার মায়াবতীকে। অনেক সুন্দর লাগছে রাজের মায়াবতীকে। রাজ ফুল দিয়ে সাজানো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মায়ার কাছে আসে, চোখ তার মায়ার দিকেই আবদ্ধ। মায়ার এই মোটা করে দেওয়া কাজল কালো চোখ যেন আরও বেশি আকর্ষণীয় রাজের কাছে। রাজ মায়ার কাছে আসার সাথে সাথে মায়া একটা ফুলের তোড়া দিয়ে রাজকে স্বাগতম জানায়। তারপর রাজকে একটি রঙিন কাগজে সাজানো কাঁচি দেওয়া হয় ফিতা কাটার জন্য। রাজ কাঁচি নেওয়ার পর মায়ার দিকে তাকিয়ে বলে,